হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস ইলেভেনের যে 11 নম্বর সেটটি ছিল রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা সেটা সলিউশন করব। তো দেখো যে প্রথম প্রশ্ন বলেছিল যে যদি বেগ, ত্বরণ এবং বলের মাত্রা দেওয়া আছে, ভি এ এফ ধরা হয়, তবে রৈখিক ভরবেগের মাত্রিয় সংকেত কি হবে? তাহলে বলো বেগের মাত্রা আমরা কি লিখতে পারি? বেগের মাত্রা, বেগ মানে হয় সরণ বাই সময়, অর্থাৎ বেগের মাত্রা আমরা জানি যে এল টি ইনভার্স লেখা হয়ে থাকে। নেক্সট হচ্ছে ত্বরণের মাত্রা। ত্বরণকে এ দিয়ে প্রকাশ করি, সেটার জায়গায় আমরা লিখি কত? ত্বরণের মাত্রা এল টি টু দি পাওয়ার -2। এবং বলের মাত্রা এফ, এটা সমান আমরা জানি এম এল টি টু দি পাওয়ার -2। এইগুলো গেল এদের মাত্রা। এবার রৈখিক ভরবেগের মাত্রা পি দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে রৈখিক ভরবেগ কি? ভর আর বেগের সমন্বয়ে যেটা গঠিত হয়। তাহলে ভর মানে এম আর বেগ মানে এল টি টু দি পাওয়ার -1। তাহলে এটা হয়ে যায় রৈখিক ভরবেগের মাত্রা। এবার প্রথমে ত্বরণের মাত্রা থেকে কি বলতে পারি বল? ত্বরণের মাত্রা দেখো লেখা আছে এ সমান এল টু দি পাওয়ার -2, আর বেগ ভি সমান দেওয়া আছে এল টি ইনভার্স। তাহলে আমরা যদি এখন এ বাই ভি করি তাহলে কি পাবো? না, এ বাই ভি করলে পাবো যে এল টি টু দি পাওয়ার -2 থাকছে আর এল টি টু দি পাওয়ার -1। এখান থেকে আমরা পাচ্ছি টি টু দি পাওয়ার -1। নেক্সট, তাহলে এখান থেকে লিখতে পারি যে টি সমান কি হবে? না, এ ভি ইনভার্স তার হোল ইনভার্স, অর্থাৎ এটা থেকে বলা যাবে যে এ ইনভার্স আর ভি। নেক্সট ধাপে কি করব? আমরা এল এর মান বের করব। দেখো ভি সমান লেখা হয় এল টি টু দি পাওয়ার -1। টি টু দি পাওয়ার -1 সমান কি লেখা হবে? ভি সমান লেখা হয় এল টি টু দি পাওয়ার -1। তাহলে টি টু দি পাওয়ার -1 সমান কি লেখা যাবে? এ বাই ভি। আমরা পেয়েছি একটু আগে যে টি টু দি পাওয়ার -1, এই যে এখানে পেয়েছি যে টি টু দি পাওয়ার -1 সমান এ বাই ভি লেখা হয়। তাহলে ভি সমান এল টি টু দি পাওয়ার -1 হয়। এখানে দেখো এল টি টু দি পাওয়ার -1 হয়, টি টু দি পাওয়ার -1 এর জায়গায় বসাচ্ছি কত? এ বাই ভি, কারণ টি ইনভার্স সমান কি হয়? এ বাই ভি। এখন লিখতে পারি যে এল সমান তাহলে ভি স্কোয়ার বাই এ, বা এখান থেকে বলতে পারি ভি স্কোয়ার, এটা উপরে উঠলে এ ইনভার্স। এটা হয়ে গেল এল এর মান। এবার লাস্ট আমাদের জানতে হবে যে এম এর মান, তাহলেই হয়ে যাবে। তাহলে এম এর মাত্রা কিভাবে পাবো? তাহলে এম সমান, এফ সমান কি লেখা হয়? এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে বলো এম সমান কি লেখা হবে? এম সমান লেখা হবে এফ বাই এল টি টু দি পাওয়ার -2 সমান এল টু দি পাওয়ার -2 মানে আবার এ হয়ে থাকে, তাহলে এফ বাই এ, বা এখান থেকে বলতে পারি এফ এ ইনভার্স। এটা হয়ে গেল এম এর মাত্রা। এবার রৈখিক ভরবেগ মানে হয় পি সমান ভর গুণিত বেগ, এটা। এবার প্রত্যেকের মান বসাও। এম মানে কি পেলাম? এফ এ ইনভার্স। এল মানে কি পেয়েছি? এল মানে পেয়েছি ভি স্কোয়ার এ টু দি পাওয়ার -1। আর লাস্ট হচ্ছে টি টু দি পাওয়ার -1 সমান কি পেয়েছি? টি টু দি পাওয়ার -1 সমান পেয়েছি এ বাই ভি বলতে পারি, বা এখান থেকে বলতে পারি এ ভি ইনভার্স। তাহলে এটার জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি এ ভি ইনভার্স। তাহলে সবগুলো একত্রিত করলে কি আসছে দেখো, এফ একটাই ছিল, আর হচ্ছে এ টু দি পাওয়ার -1 আর -1 গুণ করলে কত হয়ে যাচ্ছে? -2 আর +1 মানে কত হয়ে যাবে? এখান থেকে পেয়ে যেতে পারি -1 মানে -1ই পড়ে থাকবে। তাহলে এফ এ টু দি পাওয়ার -1 থাকলো, ভি স্কোয়ার ছিল আর -1, তাহলে 2 থেকে 1 বাদ গেলে কত থাকে? 1 পড়ে থাকে। তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার। তাহলে এটা কত নম্বরে আছে? অপশন সি। তাহলে অপশন সি হবে এফ এ ইনভার্স ভি, এটা হবে এর সঠিক উত্তর। চলে আসো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলেছে যে এম ভর বিশিষ্ট এল দৈর্ঘ্যের একটি শিকল একটি অনুভূমিক মসৃণ টেবিলের উপর রাখা আছে। শিকলটির দৈর্ঘ্য 1/3 টেবিলের বাইরে ঝুলন্ত অবস্থায় সাম্য অবস্থায় আছে, অর্থাৎ ঝুলন্ত অংশটিকে টেবিলের উপর তুলতে আমাদের কত কার্য করতে হবে?
তাহলে দুয়েরটা। তাহলে বলো যে ধরি শিকলের যে মোট দৈর্ঘ্য, শিকলের মোট দৈর্ঘ্য, শিকলের মোট দৈর্ঘ্য কত, না ধরে নিচ্ছি এল, এবং মোট ভর শিকলের ধরা হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে যে অংশটা ঝুলছে, কত অংশ ঝুলছে, না 1/3 অংশ। তাহলে ঝুলন্ত অংশ কতটা ঝুলছে, না L/3 অংশ ঝুলছে। তাহলে ঝুলন্ত অংশের একটা ভর থাকবে। তাহলে বলো যদি এল অংশের ভর এম হয়, তাহলে এক অংশের ভর M/L, আর L/3 অংশের ভর কত হবে, M/L ইন্টু L/3। তাহলে L ক্যান্সেল, তাহলে M/3। তাহলে এটা হচ্ছে কি ঝুলন্ত অংশের ভর, এটাকে আমি স্মল m দিয়ে ডিনোট করছি। এবার ঝুলন্ত অংশের ভার কেন্দ্র সম্বন্ধে জানা যাক। তাহলে ঝুলন্ত অংশের ভর কেন্দ্র, ভর কেন্দ্র, ঝুলন্ত অংশের ভর কেন্দ্র কোনখানটা থাকবে, না ভর কেন্দ্র কি থাকবে, ঝুলন্ত অংশের মধ্যবিন্দুতে। সুতরাং টেবিলের প্রান্ত থেকে ঝুলন্ত যে অংশটা ঝুলছে আর কি, ঝুলন্ত অংশের ভর কেন্দ্রের দূরত্ব এইচ সমান কি লিখবো, কার অর্ধেক, না ঝুলন্ত অংশের দৈর্ঘ্য যা আছে তার অর্ধেক, অর্থাৎ মধ্যবিন্দুতে থাকবে, মানে L/3 ইন্টু হাফ, মানে হয়ে গেল L/6। নেক্সট এবার কৃতকার্য বের করলেই হয়ে যাবে। তাহলে কৃতকার্য ডাব্লিউ সমান আমরা কি জানি, mgh। এই অংশটাকে তুলতে আমাদের কত কাজ করতে হবে, mgh। তাহলে ঝুলন্ত অংশের ভর আমরা কত পেয়েছি, m/3 ইন্টু এটা হয় জি, আর এইচ কত, L/6। তাহলে একসাথে করে দিলে কত হবে, mg L/18। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। কোথায় গেল দেখো, mg L/18, অপশন সি হবে সঠিক উত্তর। এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, এর মানের সমান কিন্তু বি এর দিক অনুযায়ী একটা ভেক্টর লাগবে। তাহলে এর মান বের করতে হবে। তাহলে 3 নম্বর, তাহলে দুটো ভেক্টর আগে লিখে নিচ্ছি। এ ভেক্টর সমান দেওয়া আছে 3i প্লাস 4j, আর বি ভেক্টর সমান দেওয়া আছে 5i প্লাস 12k। এটা দেওয়া আছে। তাহলে এ ভেক্টরের মান বের করতে হবে। এ ভেক্টরের মান বের করা মানে রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এটা সমান লিখতে পারি 25, 3 3 9 আর 4 4 16, 25 মানে 5। এবার বি ভেক্টরের মান বলো কত হবে, বি ভেক্টরের মান একই রকম ভাবে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান কত আসবে, 169 মানে 13। তাহলে বি ভেক্টর বি ক্যাপ সমান আমরা কি জানি, বি ভেক্টর বাই তার মান, এটা জানি। তাহলে বি ভেক্টর কত ছিল, 5i প্লাস 12k, আর তার মান কত আছে 13। তাহলে এখান থেকে লিখতে পারি যে 5 এর 13 i প্লাস 12 13 কে ক্যাপ। এবার বলেছে এর মানের সমান কিন্তু বি এর দিক অনুযায়ী। তাহলে এর মানের সমান, আর ডিরেকশনটা হবে বি এর, তাই জন্য বি ক্যাপ বের করেছি। এর মানের সমান কিন্তু বি এর দিক, বি এর দিক অনুযায়ী। তাহলে বলো এর মান কত পেয়েছি, এর মান পেয়েছি 5। তাহলে এর মানের সমান বি এর দিক অনুযায়ী, তাহলে এর মান কত 5, এবং বি এর দিক অনুযায়ী যে ভেক্টর, তাহলে বি এর দিক কত ইন্টু বি ক্যাপ, আর বি ক্যাপের ভ্যালু এসেছে 5i প্লাস 12k বাই 13। তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে দেখো, এই 13 আর এই 5 বাইরে চলে আসছে, 5 এর 13 5i প্লাস 12k। তাহলে এ ভেক্টরের শুধু মান নিলাম আর বি ভেক্টরের দিকটা নিলাম, দিয়ে এই ভেক্টরটা পেলাম। তাহলে অপশন কোনটা আমরা দাগ দিব, না বি, 5 এর 13 5i 12k। একটা গাড়ি স্থির অবস্থা থেকে সমতরণ নিয়ে যাচ্ছে, স্থির অবস্থা মানে বুঝতে পারছো প্রাথমিকভাবে u0। এবার n-তম সেকেন্ড আর n সেকেন্ড, এই দুটোতে যে দূরত্বের অনুপাতটা হবে সেটা বের করতে হবে। চলো চারেরটা দেখা যাক। তাহলে n সেকেন্ডে কতটা দূরত্ব যাবে, তাহলে Sn সমান আমরা কি লিখতে পারি, ut প্লাস হাফ a t স্কোয়ার। তাহলে ইউ মানে প্রাথমিক বেগ স্থির অবস্থা থেকে যাচ্ছিল মানে 0, ইন্টু
কত সেকেন্ডে টি এর জায়গায় বসাবো তম সেকেন্ড, সেকেন্ডে প্লাস হাফ এ ইন্টু টি এর জায়গায় কত বসাবো স্কোয়ার। তাহলে কত আসছে এখান থেকে হাফ স্কোয়ার। নেক্সট এটা সেকেন্ডে গেল। এবার যখন লিখবো তম সেকেন্ডে, তম সেকেন্ডে তখন কি লেখা হয় এস nth টাইম সমান ইউ প্লাস a/2 ইন্টু 2n-1। তাহলে এখানে u0 প্লাস a/2 ইন্টু 2n-1। তাহলে তম সেকেন্ডে কত আসলো a/2 2n-1। তাহলে অনুপাতটা কার কার মধ্যে বের করতে বলেছে না তম সেকেন্ডের সাথে সেকেন্ডের। তাহলে তম সেকেন্ড মানে কি এস nth বাই এস এন এর রেশিও চেয়েছি। তাহলে উপরে থাকছে কত a/2 2n-1 আর নিচে থাকছে সেকেন্ডে কত পেয়েছি বলো হাফ স্কোয়ার। তাহলে এখান থেকে করলে a/2 2n-1 ইন্টু 2/n²। তাহলে দেখো এ ক্যান্সেল, 2 ক্যান্সেল, তাহলে কত পড়ে থাকবে 2n-1/n²। তাহলে এটাই যে অপশানে থাকবে সেটাই অ্যান্সার 2n-1/n²। তাহলে এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন চলে আসো। স্থির বলের প্রভাবে ভরের কোনো বস্তু যদি স্থিরাবস্থা থেকে ডি দূরত্ব যায় কোনটির সঙ্গে সমানুপাতিক হবে? দূরত্ব কোনটির সঙ্গে সমানুপাতিক হবে? তাহলে স্থির অবস্থা থেকে যদি চালু হয় তাহলে নিশ্চয়ই আমরা কি জানি স্থির বল যদি এফ হয় তাহলে ত্বরণ কি হওয়া উচিত এ সমান f/m। এবার যদি এফটা স্থির হয় তাহলে এটা যদি স্থির হয় তাহলে আমরা বলতে পারি a প্রপোর্শনাল টু 1/m হলো। এবার বলেছি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে মানে u0, ধরলাম ডি ডিস্টেন্স গেছে। তাহলে ফর্মুলা কি লিখতে পারি v² সমান u² প্লাস 2ad। এবার u0 হলে v² সমান 2ad বলছি, বা ডি সমান এখান থেকে বলা যাবে v²/2a। এবার মান বসিয়ে দাও। তাহলে ডি সমান v²/2 ইন্টু এ মানে কত পেলাম f/m সমান কি লেখা হবে v²m/2f। তাহলে এই যে দূরত্ব, তাহলে ডি সমান কি পেয়েছি v²m/2f। তাহলে ডিস্টেন্সটা এম এর সাথে কি রকম না সমানুপাতিক সম্পর্ক। তাহলে ডিস্টেন্সটা ডি প্রপোর্শনাল টু এম। চলো, তাহলে অপশন এ হবে এটা সঠিক উত্তর। নেক্সট চলে আসো। ভরের দৈর্ঘ্য এবং দৈর্ঘ্যের একটা নৌকার এক প্রান্তে ভরের একটি বালক দাঁড়িয়ে আছে, নৌকাটি জলে ভাসছে। তাহলে বালকটি নৌকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সমদ্রুতিতে হেঁটে যাচ্ছে, তাহলে নৌকার সরণ কি হবে? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে কত দাগ হবে আমাদের 5 6 দাগ। আচ্ছা, বাহ্যিক বল যদি প্রয়োগ না হয় তাহলে আমরা কি জানি ভরকেন্দ্রের অবস্থানের কোনো পরিবর্তন কিন্তু হয় না। তাহলে এই ক্ষেত্রে তো কোনো ভরকেন্দ্রের অবস্থান বাহ্যিক বল প্রয়োগ হচ্ছে না। তাহলে প্রথমে হচ্ছে নৌকাটির এক প্রান্ত ধরি, নৌকাটির এক প্রান্ত মূলবিন্দু অর্থাৎ 0 পয়েন্টে অবস্থিত। তাহলে নৌকার যে ভরকেন্দ্র সেটা কোথায় থাকবে মিডিল পয়েন্টে। নৌকার ভরকেন্দ্র মিডিল পয়েন্ট অর্থাৎ মধ্যবিন্দুতে হলে গোটা নৌকাটা কত দৈর্ঘ্য ছিল দৈর্ঘ্য, তাহলে মধ্যবিন্দু হলে l/2 দূরত্বে। এবার বালকটি এক প্রান্তে দাঁড়িয়েছে, বালকটি এক প্রান্তে দাঁড়িয়ে। তাহলে বালকটি যদি এক প্রান্তে দাঁড়িয়ে তাহলে এক্স বি ধরছি, ধরা যাক এক্স বি সমান 0।
সে মূল বিন্দুতে দাঁড়িয়ে আছে, এক প্রান্তটাকে মূল বিন্দু ধরেছি, তাহলে বালকটি জিরোতে দাঁড়িয়ে আছে। আর ভর কেন্দ্র আছে L/2 তে। তাহলে প্রাথমিক যে ভর কেন্দ্রের অবস্থান হবে xcm সমান কি লিখবো, বস্তুর ভর ইন্টু xb প্লাস ভর কেন্দ্রের অবস্থান গুণিত xm বাই স্মল m প্লাস ক্যাপিটাল M। তাহলে এখানে যে xb স্থানাঙ্ক, যেটা xb স্থানাঙ্ক mxb, আর এটা হচ্ছে ধরো xn, এটা xn লিখলাম। তাহলে বালকটির ভর m ইন্টু 0, নৌকার ভর m ইন্টু xn কত আছে L/2 বাই এখানে স্মল m প্লাস ক্যাপিটাল। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কত, m L/2 ইন্টু স্মল m প্লাস ক্যাপিটাল। এবার কি হলো, বালকটি অন্য প্রান্তে হেঁটে চলে গেল। তাহলে সে এখন কত দূরত্ব অতিক্রম করেছে, l দূরত্ব, l দূরত্ব অতিক্রম করলো। ফলে নৌকাটির ধরো বড় হাতের করে, নৌকাটির সরণ ধরি x। তাহলে নৌকাটির নতুন অবস্থান কি, নৌকাটির নতুন অবস্থান কি হবে x প্লাস l। তাহলে নৌকার যে ভর কেন্দ্র তার নতুন অবস্থান কি হবে, ভর কেন্দ্রের নতুন অবস্থান, তাহলে সেও কত সরে গেছে L/2। এটা হয়ে গেল ভর কেন্দ্রের অবস্থান। আর বালকের নতুন অবস্থান, বালকের নতুন অবস্থান, বালকের নতুন অবস্থান, তাহলে সেটা হয়ে গেল কত, x প্লাস l। তাহলে চূড়ান্ত ভরকেন্দ্র, চূড়ান্ত ভরকেন্দ্র এখন কোথায়, তাহলে xcm ড্যাশ বলছি, একই রকম m ভরের বালক এখন কতটা দূরে অবস্থান করেছে, x প্লাস l দূরত্বে, প্লাস নৌকার ভর m, এটা কতটা শিফট করে গেছে ভর কেন্দ্র না x প্লাস L/2 ডিস্টেন্স বাই মোট ভর স্মল m প্লাস ক্যাপিটাল। তাহলে এখান থেকে কত আসছে না, যেহেতু এখানে কোনো বল নেই, যেহেতু কোনো বাহ্যিক বল নেই, বাহ্যিক বল নেই, তাই ভর কেন্দ্রের অবস্থান কি থাকবে, ভর কেন্দ্র সেম থাকবে, ভর কেন্দ্রের অবস্থান অপরিবর্তিত। তার মানে আগে যা xcm ছিল সেটা কার সাথে সমান হবে, x ড্যাশ cm এর সাথে। তাহলে বলতে পারি যে xcm টা কার সাথে সমান হবে, x ড্যাশ cm এর সাথে। তাহলে উভয় পক্ষ যদি সমান করি, তাহলে ml/2 ইন্টু স্মল m প্লাস ক্যাপিটাল M পেয়েছিলাম, আর এদিকে পেয়েছিলাম m ইন্টু এক্স প্লাস এল, আর এদিকে থাকছে প্লাস ক্যাপিটাল M ইন্টু এক্স প্লাস L/2 বাই স্মল m প্লাস ক্যাপিটাল M। তাহলে এটা যদি সমাধান করা হয়, তাহলে বোথ সাইডে এটা এটা ক্যান্সেল, এদিকে পড়ে থাকছে ml/2 সমান, এদিকে আছে mx প্লাস ml প্লাস ক্যাপিটাল mx প্লাস ml/2। বা এই ml/2 এদিকে আসলে কি হয়ে যাচ্ছে, 0, সমান এদিকে পড়ে থাকছে mx প্লাস ml প্লাস mx, এটা পড়ে থাকছে। তাহলে এখান থেকে যদি কমন নেওয়া যায়, এই দুটো x যুক্ত পদ থেকে যদি কমন নিই, তাহলে এদিকে ml টাকে নিয়ে আসলে
মাইনাস এম এল চলে আসলো এদিকে, এখানে কমন নিচ্ছি এক্স, তাহলে পড়ে থাকছে স্মল এম প্লাস ক্যাপিটাল এম। তাহলে আমাকে বের করতে হবে এখান থেকে যে এক্স এর মান, এক্স সমান তাহলে কি হয়ে যাবে মাইনাস স্মল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম। তাহলে ঋণাত্মক চিহ্ন এখানে কি বলছে না, ঋণাত্মক চিহ্ন বলছে যে নৌকাটির যে সরণ হবে সেটা হচ্ছে বালকের গতির বিপরীতে। তাই জানি যে ও যদি সামনের দিকে এগিয়ে যায় নৌকাটা পিছাবে, তাহলে এটা হচ্ছে ডিরেকশনটা বোঝাচ্ছে। তাহলে অ্যান্সার কি হবে স্মল এম এম এল বাই স্মল এম প্লাস ক্যাপিটাল। দেখো একটা মসৃণ নততল এম ভরের একটি বস্তু এই উচ্চতা থেকে ভূমিতে এসছে এবং একটা অমসৃণ অনুভূমিক তলে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে। তাহলে এখানে আমাদের বের করতে হবে যে ওই তলে কত দূর গিয়ে বস্তুটি থেমে যাবে। তাহলে দেখো সাতেরটা, না নততল যেহেতু মসৃণ এখানে তাহলে কোনো শক্তি ক্ষয় হবে না, এই উচ্চতা থেকে নেমে আসবে যখন স্থিতিশক্তিটা গতিশক্তিতে কনভার্ট হবে। তাহলে প্রাথমিক যে স্থিতিশক্তি সেটা সমান কি এমজিএইচ। তাহলে প্রাথমিক যে গতিশক্তি ইনিশিয়াল যেটা, সেটা কত জিরো। তাহলে নততলের যে ভূমি যখন নিচে চলে আসবে তখন কি হয়ে যাবে ফাইনাল যে গতিশক্তিটা সেটা কি হয়ে যাবে ফাইনাল গতিশক্তি জিরো। এবং সেখানে যে তোমার চূড়ান্ত যে স্থিতিশক্তিটা সেটা জিরো হবে, গতিশক্তিটা থাকবে। তাহলে ফাইনাল গতিশক্তি যেটা হবে ধরে নিচ্ছি হাফ এম ভি স্কোয়ার। তাহলে শক্তি সংরক্ষণ নীতি মানে শক্তি সংরক্ষণ নীতি কি বলছে না আগে যা ছিল ইনিশিয়ালি যা ছিল ফাইনালি তার সাথে কি হবে সমান হবে, এটার সাথে ইকুয়াল হবে। তাহলে প্রথমে পোটেনশিয়াল এনার্জি ছিল এমজিএইচ, কাইনেটিক জিরো, পরে এটা জিরো, আর এটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে যে ভি সমান রুট ওভার অফ 2GH। নেক্সট এবার অমসৃণ অনুভূমিক তলে অতিক্রান্ত দূরত্ব, মানে সেখানে একটা ঘর্ষণ বল থাকবে অমসৃণ তলে, এফ কে সমান কি লেখা হয় ঘর্ষণ গুণাঙ্ক গুণিত লম্ব প্রতিক্রিয়া বল। এবার এই এনটা কার সাথে সমান হয়ে থাকে এমজির সাথে, তাহলে মিউ সমান লেখা হয়ে থাকে এন সমান এমজি, তাহলে এফ সমান মিউ এমজি। এবার কার্যশক্তির উপপাদ্য কি বলেছে না ডাব্লু সমান যেটা হয় সেটা হচ্ছে গতিশক্তির পরিবর্তনকে নির্দেশ করে। তাহলে এখানে ডেল্টাকে মাইনাস আমরা লিখতে পারি ডাব্লু সমান এফ কে ইন্টু এক্স সমান কে কাইনেটিক এনার্জি ফাইনাল আর কাইনেটিক এনার্জি ইনিশিয়াল, বা তাহলে কার্য এটা, বা এফ কে এক্স সমান এটা লিখলাম। তাহলে এখান থেকে লিখতে পারি এফ কে মানে কি পেয়েছি বলো মিউ এম জি ইন্টু এক্স এটা পেয়েছি, সমান এদিকে থাকছে আমার ফাইনাল হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, কে ই এফটা ফাইনাল গতিশক্তি জিরো, আর মাইনাস হাফ এম ভি স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস মিউ এম জি এক্স আসবে কারণ বস্তু থেমে যাচ্ছে যেহেতু, মিউ এম জি ইন্টু এক্স, বা দু সাইডে মাইনাস কেটে যাবে, তাহলে মিউ জি এক্স সমান এখান থেকে পেয়ে যাবো হাফ ভি স্কোয়ার। এবার ভি স্কোয়ার মানে কি লেখা হয় 2GH, হাফ ইন্টু 2GH, তাহলে জিএইচ জিএইচ ক্যান্সেল, টু টু ক্যান্সেল, তাহলে হাফ ইন্টু, তাহলে এখানে এক্স সমান, আচ্ছা এটা মিউ
জি এক্স ছিল, সরি, মিউ জি এক্স ছিল। তাহলে এখানে জি জি ক্যান্সেল হবে, টু টু ক্যান্সেল হবে। তাহলে এক্স সমান কি পাবো? এইচ বাই মিউ। এটা আমাদের অ্যান্সার হবে। তাহলে এটা আমরা কোনটা দাগ দেবো? এক্স সমান এইচ বাই মিউ, এটা অ্যান্সার। এল দৈর্ঘ্যের একটা সুতোর এক প্রান্তে একটি পাথর বেঁধে তাকে উল্লম্ব বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। তাহলে সর্বনিম্ন বিন্দুতে পাথরটি দ্রুতি ইউ হলে যে অবস্থানে অনুভূমিক থাকে সেই অবস্থানে এর বেগ কত হবে? চলো এটা ওই আগেরটার মতোই কিছুটা হবে। তাহলে আটেরটা। তাহলে সর্বনিম্ন বিন্দুতে পাথরের দ্রুতি এইচ। তাহলে সর্বনিম্ন বিন্দুর যে উচ্চতা সেটা এইচ ওয়ান সমান জিরো ধরছি, সর্বনিম্ন বিন্দুর উচ্চতা। এবার প্রাথমিক গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার। প্রাথমিক স্থিতিশক্তি এম জি এইচ। তাহলে এই যে উচ্চতাটা সর্বনিম্ন বিন্দুতে কত? জিরো। তাহলে এম জি ইন্টু জিরো মানে কত হয়ে গেল? জিরো। তাহলে মোট যে টোটাল যে যান্ত্রিক শক্তি সেটা কি লেখা হয়? স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। তাহলে দুটো যোগ করলে কত পাবো? হাফ এম ইউ স্কোয়ার পাবো। এবার নেক্সট হচ্ছে চূড়ান্ত অবস্থা। যখন পাথরটি অনুভূমিক অবস্থান থাকে তাহলে সর্বনিম্ন থেকে সুতার দৈর্ঘ্যের সমান উচ্চতায় থাকবে। তাহলে এইচ টুটা ধরে নিচ্ছি, সুতার যা দৈর্ঘ্য সেটা এল। ওই অবস্থানে পাথরটার যে দ্রুতি হবে সেটা ধরে নিচ্ছি ভি। এবার চূড়ান্ত গতিশক্তি কে এইট সমান আমরা বলতে পারি হাফ এম ভি স্কোয়ার। এবং স্থিতিশক্তি যেটা হবে, চূড়ান্ত স্থিতিশক্তি যেটা, সেটা কি হবে? এম জি এইচ টু, মানে হচ্ছে সুতার দৈর্ঘ্যের সমান যখন এসে অনুভূমিক হবে এম জি এল। তাহলে এখন মোট যান্ত্রিক শক্তি কত আসছে? এটা ধরো ই ওয়ান ছিল, এখন মোট যান্ত্রিক শক্তি কত? এই দুটোর যোগফল, মানে হাফ এম ভি স্কোয়ার আর এম জি এল, এই দুটো। এবার শক্তির সংরক্ষণ নীতি কি বলে? যে দুটো ইকুয়াল হবে, মোট শক্তি সর্বদা ধ্রুবক। তাহলে হাফ এম ইউ স্কোয়ার সমান লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার প্লাস হচ্ছে কত পেলাম? এম জি এল। তাহলে এটা সমাধান করলে ভি সমান কত আসবে? না রুট ওভার অফ ইউ স্কোয়ার মাইনাস টু জি এল। তাহলে ভি সমান ইউ স্কোয়ার মাইনাস টু জি এল হবে এটার অ্যান্সার। এটা 9 দাগে বলেছে 2 কেজি, 3 কেজি, 4 কেজি ভরের তিনটি বিন্দুর ভর এত 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 বিন্দুতে রাখা আছে, ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? তাহলে 9 দাগ কিছু নয়, এক্স সি এম বের করে নাও। এক্স সি এম সমান ভর থাকবে গুণিত তার এক্স স্থানাঙ্ক, বাই মোট ভর কত? 9। তাহলে এটা করলে আসবে 0। ওয়াই সি এম বের করে নাও। তাহলে ওয়াই স্থানাঙ্ক গুণিত ভর, ওয়াই স্থানাঙ্ক গুণিত ভর, ভর গুণিত ওয়াই স্থানাঙ্ক বাই মোট ভর। 9 কেজি আছে টোটাল। তাহলে এটা করলে আসবে 17/9। তাহলে ভর কেন্দ্র স্থানাঙ্ক কি হয়? এক্স সি এম আর ওয়াই সি এম। তাহলে এক্স সি এম কত? 0, আর ওয়াই সি এম কত? 17/9। তাহলে 0, 17/9 হবে এটার অ্যান্সার। তাহলে দেখো কোনটা হবে? না 0, 0, 0, 17/9 সি। এবার বলেছে ঘড়ির ঘন্টার, মিনিটের এবং সেকেন্ডের কাঁটার কৌণিক বেগের অনুপাত দেওয়া আছে। তাহলে কোন বিকল্পটি সঠিক? কিভাবে দেখতে পাবো? দেখো 10-এরটা। কৌণিক বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি? কৌণিক বেগ সমান ওমেগা লেখা হয়, আর যেটা সমান লেখা হয় কি? 2π/t। এবার টি মানে হচ্ছে পর্যায়কাল, টাইম পিরিয়ড। এবার ঘন্টার কাঁটার পর্যায়কাল, ঘন্টার কাঁটা এর যে পর্যায়কালটা হবে টি আওয়ার দিয়ে প্রকাশ করছি, সেটা হচ্ছে 12 আওয়ার। মানে কত সেকেন্ড? 12 × 3600, মানে
43,200 সেকেন্ড। তাহলে ওমেগাটা তার কত হবে? 2 পাই বাই এই 43,200 পাই, এত রেডিয়ান পার সেকেন্ড। এবার মিনিটের কাঁটা, তার পর্যায় কাল 60 মিনিট, তাহলে 60 × 60 মানে এত সেকেন্ড। তাহলে মিনিটের কাঁটার কৌণিক বেগ কত আসবে? না 2 পাই বাই 3600 রেডিয়ান পার সেকেন্ড। আর সেকেন্ডের কাঁটা টি সেকেন্ড, অনলি 60 সেকেন্ড, তাহলে ওমেগা সেকেন্ডের কাঁটার কত আসবে? 2 পাই বাই 60 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে যদি তুলনা করা হয় তাহলে কার হচ্ছে সবচেয়ে বেশি আসছে? না যার হরটা ছোট তার এটা বেশি, তাহলে সেকেন্ডের কাঁটা সবচেয়ে বেশি, তারপরে আসবে মিনিটের কাঁটা, তারপরে হর যার বড় ওমেগা আবার। নেক্সট আছে কিছু বিবৃতিমূলক প্রশ্ন। স্থিত ঘর্ষণ একটি স্বনিয়ন্ত্রক বল, এটা অবশ্যই ঠিক, কারণ স্থিত ঘর্ষণ কি হয়? বল বস্তুর উপর প্রযুক্ত বলের সাথে সমান হয় যতক্ষণ না পর্যন্ত এটি সর্বোচ্চ স্থিত ঘর্ষণ বল মানটা অতিক্রম করে। অর্থাৎ বস্তুকে গতিশীল করার জন্য যে বল প্রয়োগ করা হয় স্থিত ঘর্ষণ বল সেই বলের মান অনুযায়ী নিজেকে সামঞ্জস্য করে, অর্থাৎ কি এটা স্বনিয়ন্ত্রক বল। 2 নম্বরে বলেছে যে ঘর্ষণ প্রত্যক্ষভাবে বস্তুর ভরের উপর নির্ভর করে না। দেখো এটি ভুল, কারণ ঘর্ষণ বল বিশেষ করে স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান যেটা হয় সেটা সমান কি লিখি আমরা? মিউ এস ইন্টু লম্ব প্রতিক্রিয়া বল। এবার লম্ব প্রতিক্রিয়া বলের উপর নির্ভর করে, তাহলে ঘর্ষণ বলটা কার উপর নির্ভর করছে? লম্ব প্রতিক্রিয়া। তাহলে অনুভূমিক তলে লম্ব প্রতিক্রিয়া বল হচ্ছে কার সাথে সমান হয় থাকে? আবার এমজির সাথে সমান হয়, অর্থাৎ বস্তুর ভরের উপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল। তাহলে ঘর্ষণ বল কি প্রত্যক্ষভাবে বস্তুর ভরের উপর নির্ভর করে? তাহলে এটা কি হয়ে যাচ্ছে? ভুল, কারণ এন সমান কি লেখা হয়? লম্ব প্রতিক্রিয়া বল এন সমান এমজি, এমজি কে ব্যালেন্স করে তাহলে তো বস্তুর ভরের উপর নির্ভর করছে, তাহলে এটা ভুল। তাহলে এখান থেকে বলতে পারি যে এ সঠিক কিন্তু আর সঠিক না। যান্ত্রিক শক্তি সংরক্ষণ অনুযায়ী স্থিতিশক্তির পরিবর্তন গতিশক্তির পরিবর্তনের সঙ্গে সমান এবং বিপরীতমুখী। দেখো এটা সঠিক, কারণ যান্ত্রিক শক্তি সংরক্ষণ কি বলছে? না যদি কোনো সিস্টেমে কেবল সংরক্ষী বল কাজ করে তাহলে মোট যান্ত্রিক শক্তি কি থাকে? সংরক্ষিত থাকে, অর্থাৎ কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল যে এনার্জি থাকে সেটা কি হয়? জিরো টোটাল। যেখানে এটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন আর এটা হচ্ছে স্থিতিশক্তির পরিবর্তন। এর থেকে বোঝা যাচ্ছে যে স্থিতিশক্তি সবার কি হয়ে থাকে? মাইনাস অফ কাইনেটিক এনার্জি। অর্থাৎ মাইনাস কথাটার অর্থ কি? না স্থিতিশক্তি গতিশক্তি পরস্পর বিপরীতমুখী এবং সমান, তাহলে এটা ঠিক আছে। নেক্সট বলেছে যান্ত্রিক শক্তি একটা সংরক্ষী রাশি নয়, তাহলে এটা ভুল, কারণ যান্ত্রিক শক্তি গতিশক্তি আর স্থিতিশক্তির যোগফল আর এটি একটি সংরক্ষিত রাশি। যদি কোনো সিস্টেমে সংরক্ষী বল কাজ করে, অসংরক্ষী বল কাজ করে যেমন ধরো ঘর্ষণ বল, তাহলে যান্ত্রিক শক্তি কি থাকে? সংরক্ষিত থাকে না। তবে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্রটি তখনই প্রযোজ্য যখন যান্ত্রিক শক্তি, তাহলে এটা সি হবে, তাহলে এটা আমরা বলতে পারি ভুল। তাহলে এ সঠিক কিন্তু আর সঠিক না। নেক্সট এখানে একটা ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে সমতরণে গতিশীল কণার ভি স্কোয়ার ভার্সেস এক্স কার্ভ দেওয়া আছে। কণাটির ত্বরণ লেখচিত্র থেকে অনুযায়ী কণাটির ত্বরণ কত হবে? তাহলে এটা কিভাবে বের করতে পারবো? দেখো না, প্রথমে যদি দেখি এই সমীকরণটা y সমান mx, ধরো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2ax, এটাকে যদি y সমান mx প্লাস c এর সাথে তুলনা করি, এটা কার সমীকরণ? এটা সরল রেখার সমীকরণ, এটা হচ্ছে সরল রেখার সমীকরণকে নির্দেশ করে। তাহলে বলো এটার সাথে কম্পেয়ার যদি করি, y সমান কি হচ্ছে? ভি স্কোয়ার, আর m সমান কত আসছে? 2a, কারণ দেখো এখানে m এর জায়গায় কত আছে? mx এর জায়গায় 2a, আর c সমান তাহলে কি বলতে পারি? ইউ স্কোয়ার। তাহলে লেখচিত্র থেকে দেখো এটি একটি সরল রেখা, তাহলে x সমান 0 পয়েন্টে, x সমান 0 পয়েন্টে যদি দেখি তাহলে ভি স্কোয়ার সমান কত? ভি স্কোয়ার সমান 20। সুতরাং এটা শুরু হয়েছে যেহেতু, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ভি স্কোয়ার সমান 20 থেকে শুরু হয়েছে, তাহলে ইউ স্কোয়ার সমান কি হবে? 20।
এটা কখন হবে না এক্স সমান 0 পয়েন্ট। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে এক্স সমান যদি 0 বসাই তাহলে ইউ স্কোয়ার ভি স্কোয়ার সেম, মানে ভি স্কোয়ার যদি 20 আসে তাহলে ইউ স্কোয়ারও কত হবে 20 হলো। নেক্সট হচ্ছে এবার এখানে ঢাল নির্ণয় করতে হবে, অর্থাৎ নতি। এ এবং বি বিন্দু দেখো, এ আছে কত বিন্দুতে দেখো, এ বিন্দু হচ্ছে 10,40 আর বি বিন্দু আছে 20,60। তাহলে এখানে যদি আমরা নতিটা চেক করি বা ঢালটা চেক করি, তাহলে নতি বা এম সমান কি হবে না ডেল্টা ভি স্কোয়ার বাই ডেল্টা এক্স। ভি স্কোয়ার মানে কি ভি2 স্কোয়ার মাইনাস ভি1 স্কোয়ার বাই x2 মাইনাস x1। তাহলে বাদ দাও, ভি2 মাইনাস ভি1, ভি কোন বরাবর ছিল উপরের দিক বরাবর, তাহলে এদের দুজনের মধ্যে ডিফারেন্স যদি দেখি তাহলে 60 মাইনাস 40 বাই 20 মাইনাস 10 সমান কত আসছে দেখো 2। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম না এম সমান, এবার এম সমান আমরা কত জানি পেয়েছি দেখো, এম সমান আমরা জানি হয় 2a। তাহলে এম সমান যদি 2a হয় তাহলে এ সমান কি হবে m/2, আর এম কত পেয়েছি 2, তাহলে 2/2 হয়ে যায় তাহলে 1 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাকে জিজ্ঞেস করেছে ত্বরণ কত হবে 1 মিটার/সেকেন্ড। তাহলে এটা অ্যান্সার হবে এটা। নেক্সট আসো 14টা। ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ করে নিক্ষিপ্ত একটি প্রাসকে ভূমি থেকে একই উচ্চতায় 3 সেকেন্ড এবং 5 সেকেন্ডে লক্ষ্য করা যায়, তাহলে প্রাসের প্রক্ষেপ বেগ কত? তাহলে এখানে যে ফর্মুলাটা ব্যবহার করব এইচ সমান, চলো এখানে করি, 14টাকে অঙ্কটা কিভাবে করব না প্রাসকে ধরো ইউ হচ্ছে প্রারম্ভিক বেগ আর এইচ উচ্চতা আর থিটা হচ্ছে নিক্ষেপ কোণ। তাহলে এইচ সমান আমরা বলতে পারি ইউটি, তার জায়গায় কি বললাম ইউ সাইন থিটা। উল্লম্ব উপাংশ কি হয় সাইন উপাংশ, আর অনুভূমিকটাকে কস বলি আমরা, ইউ সাইন থিটা ইন্টু টি ইউটি প্লাস, এটার জায়গায় লিখবো উপরের দিকে চূড়া হলে অভিকর্ষের বিপরীতে, তাহলে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এবার নেক্সট বলেছে যে টি1 সমান 3 সেকেন্ড আর টি2 সমান 5 সেকেন্ডের জন্য উচ্চতাটা একই, সেটা এইচ। তাহলে ইউ সাইন থিটা টি1 মাইনাস হাফ জি টি1 স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা, এটাকে করছি টি1 স্কোয়ার সমান কি হবে না ইউ সাইন থিটা টি2 মাইনাস হাফ জি টি2 স্কোয়ারের সাথে সমান হবে। তাহলে এবার যদি মান বসানো হয় তাহলে ইউ ইন্টু কত ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে 30, তাহলে সাইন 30 মানে হাফ ইন্টু টাইম কত লেগেছে 3 সেকেন্ড একবার মাইনাস হাফ ইন্টু অভিকর্ষ ত্বরণ 10, আর এটা হয়ে গেল 3 স্কোয়ার, কার সাথে সমান হবে ইউ ইন্টু আবার সাইন 30, টাইম কত 5 সেকেন্ড মাইনাস হাফ জি কত 10 আর টি2 কত এসছে 5 5 স্কোয়ার। তাহলে দুই যদি আমরা সমান করি কত আসবে এখান থেকে না 125 মাইনাস 45 সমান আসছে 5u/2, 5u/2 মাইনাস 3u/2। এই দুটো বিয়োগ করলে আসছে 80, 80 সমান আসছে 5 থেকে 3 যদি বাদ দিই আমরা তাহলে 2 2 2 ক্যান্সেল, তার মানে এখানটা হয়ে যাচ্ছে ইউ। তাহলে ইউ এর ভ্যালু কত আসবে 80 মিটার/সেকেন্ড।
চিত্রে প্রদর্শিত ব্লক দুটি পিছলে না গেলে ব্লক দুটির মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল কত হবে? দেখো, একটা ব্লক আছে 2 কেজি, একটা 4, যদি পিছলে না যায়, তাহলে 15 দাগ। মোট ভর কত বলো? এম সমান আমরা লিখে নিই আগে 2 কেজি প্লাস 4 কেজি, মানে কত হয়ে গেল? 6 কেজি। আর কত বল কাজ করছে? 18 নিউটন। তাহলে ত্বরণ কত? F/m, মানে 18/6, মানে 3 মিটার/সেকেন্ড স্কোয়ার। এখন দেখো যে 2 কেজি ভরের যে ব্লকটা, এই ব্লকটা কি 4 কেজি ভরের ব্লকের সাথে একসাথে চলছে, অর্থাৎ এর ত্বরণও কি হবে? 3 মিটার/সেকেন্ড স্কোয়ার। এই ব্লকটিকে গতিশীল রাখার জন্য যে বল প্রয়োজন সেটা ঘর্ষণ বল দ্বারা সরবরাহ করা হবে। তাহলে এফ সমান এম ইন্টু এ, অর্থাৎ 2 কেজির উপর ক্রিয়াশীল ঘর্ষণ বল। তাহলে 2 × 3 মানে কত? 6 নিউটন। তাহলে 2 কেজির উপর যে ঘর্ষণ বল কাজ করবে সেটা হচ্ছে 6 নিউটন। তাহলে এর উপর কি হবে? একটা ঘর্ষণ বল কাজ করবে, একসাথে যেহেতু যেতে হবে এদিকে, তাহলে ঘর্ষণ বল এদিকে কত কাজ করবে? একই ত্বরণ নিয়ে যাবে, তাহলে 2 গুণিত ত্বরণ, এফ সমান এম, তাহলে 6 নিউটন হবে অ্যান্সার। নেক্সট দেখো, 5 কেজি আছে M1, আর M2 আছে 3 কেজি। তাহলে ভর দুটি একটা ভরহীন তারের সাহায্যে মসৃণ কপি কলের উপর দিয়ে রাখা হলো। সংস্থাটি স্থির অবস্থায় থাকলে M1 ভরের উপর যে বল প্রয়োগ বা যে বল পড়ে তার মান কত? তাহলে দেখো, সংস্থাটি স্থির অবস্থায় আছে, এর মানে কি M1 ব্লকটি নততলের উপর স্থির আছে এবং M2টি ঝুলে আছে। সংস্থা স্থির মানে M2 ব্লকের উপর ক্রিয়াশীল টান বল টি, তাহলে টিটা কি হয়ে যাবে? এর সাথে সমান হবে, অর্থাৎ এইদিকে যে কত কাজ করবে? M2 × G। এবং M1 ব্লকটি নততলের উপর স্থির আছে, তাহলে তারের টান যা নততল বরাবর উপরের দিকে কাজ করবে, এইটার জন্য যে টানটা কাজ করবে সেটা উপরের দিকে তারের টান কাজ করবে। এবং M1 এর যে ওজন সেটা কি হবে? নিচের দিকে কাজ করবে, এটা থেকে এটা M1G নিচের দিকে কাজ করবে। আর এখানে যে লম্ব প্রতিক্রিয়া বল সেটা এই বরাবর কাজ করবে N, আর এদিকে যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে mg, এটা যদি থিটা কোণ হয় mg M1G cos থিটা, আর এদিকে M1G sin থিটা হয়। এবার সংস্থাটি বলেছে স্থির অবস্থায় আছে, তাহলে এটা সমান আমরা লিখতে পারি, তাহলে M1G sin থিটা যে বলটা সেটার অপোজিটে কি কাজ করছে বলো? M1G যে sin থিটা বলটা আছে তার অপোজিটে কাজ করছে টান বল, তাহলে আমি লিখতে পারি যে T সমান M1G sin থিটা। এবার এখানে যে টানটা করছে T সমান কি? M2G। এবার M2-র ভ্যালু কত ছিল? M2-র ভ্যালু ছিল 3 কেজি, আর অভিকর্ষজ ত্বরণ 10 মানে 30। তাহলে এখানে যদি বসাই 30 সমান M1 এর ভর কত আছে বলো? 5 কেজি, ইন্টু জি হচ্ছে 10, আর সাইন 30, M1G সাইন থিটা। আচ্ছা, থিটা ভ্যালু বের করতে হবে, সাইন থিটা। তাহলে এখান থেকে 10×3 = 30, বা সাইন থিটা সমান আসছে 3/5। এবার বলছে নততলটি M1 ভরের উপর যে বল প্রয়োগ করে তা হলো লম্ব প্রতিক্রিয়া বল। এবার নততলের লম্ব বরাবর M1 এর জন্য একটা উপাংশ আছে বলো, n এর সাথে কে সমান আছে? এম লম্ব প্রতিক্রিয়ার সাথে সমান আছে M1G cos থিটা। তাহলে cos থিটা সমান আমরা কি জানি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে 1 মাইনাস 3/5 লিখতে পাচ্ছি, তা স্কোয়ার। তাহলে 16×25, 3 9×25, তাহলে এখান থেকে পেয়ে যাবো 16×25, মানে হবে 4/5। এবার এখান থেকে n এর ভ্যালু নির্ণয় করতে, cos থিটা পেয়ে গেছি, তাহলে M1 সমান 5, G মানে 10, আর cos থিটার ভ্যালু 4/5।
তাহলে 40 নিউটন। তাহলে এন এর ভ্যালু কত পেলাম? 40 নিউটন। তাহলে এখানে জিজ্ঞেস করেছিল যে M1 ভরের উপর নততলটি যে বল প্রয়োগ করবে মানে লম্ব গতিক্রিয়া বল, সেটা কত? 40 নিউটন। তাৎপর্যপূর্ণ সংখ্যা কটি আছে বলো? বাম দিক থেকে অশূন্য সংখ্যা যেখানে শুরু হবে, তাহলে এগুলো সব শূন্য, এগুলো ধরবো না। এখান থেকে 1 2 3, তিনটি। নেক্সট দেখো, একটি কোণা এক্স অক্ষ বরাবর এরূপ ভাবে চলছে যে তার এক্স স্থানাঙ্ক আর এটার মধ্যে একটা রিলেশন দেওয়া আছে। তাহলে প্রাথমিক বেগ বের করতে হবে। তাহলে ভি সমান ডিএক্স ডিটি করলে অ্যান্সার চলে আসে। তাহলে 18টা করে দাও, 18টা। তাহলে এক্স সমান দেওয়া আছে 2 + 5t + 6t²। তাহলে ভি সমান কি? বেগ বের করতে গেলে ডিএক্স ডিটি একবার ডেরিভেটিভ, ত্বরণ বের করতে গেলে দুবার ডেরিভেটিভ। তাহলে ডিডিটি অফ 2t প্লাস 2t নেই, সরি 2 আছে, 60²। তাহলে এটা ডেরিভেটিভ করলে কত আসবে? 5 + 12t। তাহলে এবার প্রাথমিক বেগ টি সমান যদি 0 হয়, তাহলে ভি সমান কত হবে? টি 0 বসালে 5 × 5 + 12 × 0 মানে 5। তাহলে 5 মিটার/সেকেন্ড অ্যান্সার হবে। তাহলে এখানে দেখো জিজ্ঞেস করেছে প্রাথমিক বেগ। তাহলে প্রাথমিক বেগ মানে কি? যখন সে শুরু করেছে টি সমান 0। তাহলে এটার অ্যান্সার হবে 5। নেক্সট দেখো যে একটা স্থির জলে নৌকা দ্রুতি দেওয়া আছে, নদী প্রবাহের গতি 6 মিটার/সেকেন্ড আর নৌকা দ্রুতি 10 মিটার/সেকেন্ড। তাহলে নদীর প্রস্থ দেওয়া আছে টি। ন্যূনতম পথে পার হতে গেলে, তাহলে ন্যূনতম পথে যদি পার হতে হয়, তাহলে ভি বি ধরো নৌকার বেগ 10 মিটার/সেকেন্ড, আর স্রোতের বেগ আর 6 মিটার/সেকেন্ড, আর নদীর প্রস্থ ধরো ডি 48। তাহলে ন্যূনতম পথে পার হওয়ার জন্য ভিবির একটা উপাংশ স্রোতের বেগ ভিআর কে কি করে দেবে? ক্যান্সেল করে দেবে। তাহলে সেক্ষেত্রে লব্ধি বরাবর যাবে। তাহলে ভি ওয়াই সমান লেখা হয় √ভিবি² - ভিআর²। তাহলে √10² - 6² অর্থাৎ 100 - 36 দিলে 64 আসবে। 64 মানে হচ্ছে 8, 8 মিটার/সেকেন্ড। এবার নদী পার হতে কত সময় লাগবে? টি সমান কি? ডিস্টেন্স বাই স্পিড যেটা আছে, d/vy। তাহলে কতটা আছে? 48। আর 8 করে যদি হয় তাহলে হয়ে যাবে 6 সেকেন্ড মতো সময় লাগবে। নেক্সট বলেছে একটি কণা সরল রেখা বরাবর এমনভাবে গতিশীল যে কণাটির বেগ প্রতি মিটারে এত হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে যে বিন্দুতে কণার বেগ 20 মিটার/সেকেন্ড সেই বিন্দুতে কণার ত্বরণ কত? তাহলে এটা কত দাগ? 20 দাগ। তাহলে কণাটার বেগটা বৃদ্ধি পাচ্ছে এরকম ভাবে 5 মিটার/সেকেন্ড। এবার এ সমান কি লেখা হয়? এ সমান লিখতে পারি ভি ইন্টু ডিভিডিএক্স। এবার ভি এর ভ্যালু 20 দেওয়া আছে, ইন্টু ডিভিডিএক্স এর ভ্যালু কত এসছে? 5। তাহলে 20 5 100 মিটার/সেকেন্ড। তাহলে অপশন ডি হবে এটা সঠিক। তাহলে এটা সমান দেওয়া ছিল 5 মিটার/সেকেন্ড, আর ত্বরণ ভি সমান লেখা হয়ে থাকে ডিভিডিএক্স লেখা হয়ে থাকে। মানে এ সমান আমরা কি জানি? ডিভি ডিটি। এবার ডিভি ডিটিটাকে এরকম ভাবে লেখা হয় ডিভি ডিএক্স ইন্টু ডিএক্স ডিটি। এবার বলো ডিএক্স ডিটি মানে কি হয়? ভি। তাহলে এটাকে লেখা যায় ভি ইন্টু ডিভিডিএক্স আকারেও লেখা যায় তখন, সেটাই আমরা এখানে লিখলাম। নেক্সট দেখো একটা গোলকের ব্যাসার্ধে ত্রুটির পরিমাপ দেওয়া আছে 2%, গোলকের আয়তনের ত্রুটি কত হবে? তাহলে বুঝতে পারছো ত্রুটির ফর্মুলাটা মনে করো। গোলকের আয়তনের ত্রুটি ভি সমান বলো কত লেখা হয়? 4/3 পাই আর কিউব। তাহলে ত্রুটি যদি বার করতে হয় তাহলে ডেল্টা ভি/ভি ইন্টু 100% সমান লিখতে পারি 4/3
দরকার নেই, এটা কনস্ট্যান্ট পার্ট, এটা ত্রুটির সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে 3 ইন্টু ডেল্টা আর বাই আর, এটা সামনে আসে, ইন্টু 100। তাহলে এর যে ত্রুটিটা ছিল কত, 2%, মানে আয়তনের যে ত্রুটিটা আসবে সেটা কত, 6%। তাহলে কোন অ্যান্সারটা হবে, এটা অপশন সি। নেক্সট দেখো, এখানে সেকশন নিতে দেওয়া আছে যদি কোনো বস্তুর ভর এম, এবার ঘূর্ণাক্ষের সাপেক্ষে এটা ঘুরছে, এটা একটা তথ্য দেওয়া আছে। যা হোক, গতিশক্তি এখানে 5 কেজি ভর আর 1 মিটার ব্যাসার্ধের একটা দৃঢ় গোলকের ব্যাসের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করতে হবে। তাহলে একটা আই সমান এখানে কোন ফর্মুলা ইউজ করব, আই সমান 2/5 mr²। তাহলে 2/5 ইন্টু ভর কত, 5 কেজি, আর ব্যাসার্ধ কত, 1 মিটার, তাহলে 1 স্কোয়ার। তাহলে এখান থেকে চলে আসছে 5 5 ক্যান্সেল, 2 কেজি আর মিটার স্কোয়ার, এটা। নেক্সট বলেছে 2 কেজি মিটার স্কোয়ার জড়তা ভ্রামক যুক্ত একটি ঘূর্ণায়মান বস্তুর কৌণিক বেগ দেওয়া আছে, সেখান থেকে কমে এত হয়ে গেল, তাহলে কৃতকার্য কত হবে। তাহলে প্রথমের যে কাইনেটিক এনার্জি সেটা কত, হাফ আই ওমেগা 1 স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 2 আর ওমেগা 1 কত, 4, তার স্কোয়ার, মানে কত, 2 2 ক্যান্সেল, 4 4 16, 16 16 জুল, 16 জুল। আর দ্বিতীয় ক্ষেত্রে কাইনেটিক এনার্জিটা কত আসছে, হাফ আই ওমেগা 2 স্কোয়ার, মানে হাফ ইন্টু 2 এসছে, আই কত মান এসছে, আয়ের ভ্যালু এই যে 2 এসছে, 2 ইন্টু ওমেগা 2টা কত কত করেছে, আর 2 স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল 4 জুল। তাহলে বলো কৃতকার্যের কার্য শক্তির উপপাদ্য কি বলছে, ডাব্লু সমান গতিশক্তির পরিবর্তন, কার্য যেটা হবে কাইনেটিক এনার্জির যে পরিবর্তন। তাহলে কাইনেটিক এনার্জির পরিবর্তন কত হলো, প্রথমে 16, তারপরে হয়ে গেল 4, তাহলে 16 থেকে 4 বাদ দিলে কত, 12 জুল। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি অন্তিম মাইনাস প্রাথমিক করতে হবে, তাহলে এটা হবে 4 - 16, তাহলে -12 জুল অ্যান্সার। এটা অন্তিম গতিশক্তি, এটা প্রাথমিক গতিশক্তি। গতিশক্তির পরিবর্তন কার্যের সাথে সমান, এটাই কার্য শক্তির উপপাদ্য। নেক্সট আছে হচ্ছে 24-এর দাগ। 24-এর দাগে বলেছে 1 কেজি ভর আর এত মিটার ব্যাসার্ধে একটা গোলক নাও, তাকে অনুভূমিক মেঝেতে এত বেগে সরলরেখায় গড়িয়ে দিলে গতিশক্তি কত হবে। তাহলে আই সমান তো 2/5 mr² জানি, আই সমান 2/5 ইন্টু mr², 1 ইন্টু আর হচ্ছে 0.5, তার স্কোয়ার করলে কত আসছে না, 1/10। এবার বলেছে ওমেগাটা কত বের করে নি, ভি সমান ওমেগা, আর ওমেগা সমান কি লেখা হয়, ভি বাই আর। ভি কত না, 1 মিটার/সেকেন্ড বেগে গড়াচ্ছে, আর ব্যাসার্ধ কত, 0.5, মানে এখান থেকে চলে আসছে 2 রেডিয়ান/সেকেন্ড। ওমেগার ভ্যালু পেয়ে গেছি। এবার গতিশক্তির ফর্মুলা কি, তাহলে এখানে গড়াচ্ছে যেহেতু 1 কেজি ভর এম ব্যাসার্ধের একটা দৃঢ় গোলক, তাহলে ঘুরছে প্লাস গড়াচ্ছে, তাহলে এখানে মোট যেটা হচ্ছে কাইনেটিক, মানে টোটাল যে কাইনেটিক এনার্জিটা সেটা হচ্ছে, একটা হচ্ছে হাফ mv² হচ্ছে রৈখিক গতির জন্য, আর একটা ঘূর্ণনের জন্য আই ওমেগা² আবর্ত গতিশক্তি, হাফ আই ওমেগা²। তাহলে হাফ ইন্টু এম তো 1 কেজি, আর বেগ হচ্ছে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা গেল হাফ mv² প্লাস হাফ ইন্টু আই কত এসছে, 1/10, আর ওমেগার ভ্যালু কত আসছে, 2 স্কোয়ার। তাহলে এটা করলে কত আসবে টোটাল কাইনেটিক এনার্জি না, 7/10 জুল। তাহলে এটা হবে অ্যান্সার। জড়তা ভ্রামক ভরের উপর নির্ভর করে, ঘূর্ণনক্ষ এবং আকার আকৃতি সবের উপর নির্ভর করে। একটা গোলীয় রিং আর বৃত্তাকার রিং এর ক্ষেত্রে কি হয় আমরা দেখেছি, যদি ছকটা মুখস্থ করবে, একটা ছক আছে দেখবে বইতে, সেখানে বিভিন্ন বস্তুর জড়তা ভ্রামকের মান দেওয়া আছে, তাহলে সেখানে দেখবে যে গোলীয় রিং আর বৃত্তাকার ডিস্কের কিন্তু জড়তা ভ্রামক আলাদা হয়, তাহলে পৃথক জড়তা ভ্রামক হবে। নেক্সট দেখো, একটা লেখচিত্র দেওয়া আছে, এবার সেখান থেকে কিছু মান বের করতে হবে। এক হচ্ছে প্রথম 20 সেকেন্ডে গাড়ি দ্বারা অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। প্রথম 20 সেকেন্ডে যে বি গাড়িটা ছিল তার ত্বরণ কত জিজ্ঞেস করেছে। নেক্সট হচ্ছে বি গাড়িটি যত সময় এ গাড়িটিকে অতিক্রম করবে
তা কত? তাহলে দেখো প্রতিটা বের করে নেওয়া যাক। 27টা। তাহলে প্রথমে বি গাড়িটি বি গাড়িটি 0 থেকে 20 সেকেন্ডে সমতরণে চলে। তাহলে সমতরণে চললে ইউবি প্রাথমিক বেগ কত? 25 মিটার পার সেকেন্ড। কখন? না টি সমান 0-তে। আর যখন টি সমান 20 হলো, 20 সেকেন্ড, তখন কি হয়ে যাবে? তার চূড়ান্ত বেগ কত বলতে পারি? সেটা ভিবি, সেটা হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। এবার এখানে 0 থেকে 20 সেকেন্ডে বি গাড়িটির বেগ সময় লেখচিত্র একটা কি করে? ট্রাপিজিয়াম তৈরি করছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব মানে কি? ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে এখানে যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু মানে ইউবি আর ভিবির যোগফল ইন্টু উচ্চতা মানে টি। তাহলে হাফ ইন্টু 25 + 50 ইন্টু 20। এটা করলে কত আসছে? 25 × 750, দুই করলে 25 আর 50 মানে 5×75, 75 ইন্টু 20, তাহলে 240, 75 ইন্টু 2 আছে, 2 10 হয়ে যাবে এটা। তাহলে 75 ইন্টু 10 মানে 750, 750 মিটার। ভালো করে লেখচিত্রটা একবার তোমরা দেখো বইতে। দেখো 0 থেকে 20 সেকেন্ড এটা একটা কি তৈরি হচ্ছে? এটা ট্রাপিজিয়ামের মধ্যে তৈরি হচ্ছে। এইটার ক্ষেত্রফল বার করলাম আমরা। নেক্সট বের করো যে ত্বরণ কত ছিল 28-এর দাগে। তাহলে এ সমান কি লেখা হবে? বেগের পরিবর্তন ভিবি মাইনাস ইউবি বাই সময়। তাহলে বেগের পরিবর্তন কত? 50 - 25 বাই 20 মানে 1.25 মিটার/সেকেন্ড স্কোয়ার। 29-এরটা বলেছে যে বি গাড়িটি যত সময় পর এ গাড়িটিকে অতিক্রম করে যাবে। তাহলে এ গাড়িটা সমদ্রুতিতে চলছে কত? 40 মিটার/সেকেন্ড বেগ। তাহলে টি সময় পরে ধরলাম, এখানে যদি লিখি যে এ গাড়ি 40 মিটার/সেকেন্ড সমদ্রুতিতে চলে, তাহলে টি সময় পরে কত দূরত্ব যাবে? অতিক্রান্ত দূরত্ব এ গাড়িটি। তাহলে ফর্মুলাটা কোনটা ইউজ করব? এস সমান ভিটি। তাহলে বেগ কত ছিল? 40 মিটার/সেকেন্ড। আমি ধরলাম টি সময় পরে ইন্টু টি, তাহলে 40 ইন্টু টি, আর এটা অতিক্রান্ত দূরত্ব। তারপরে যখন বি গাড়ি আসলো, বি গাড়িটা যখন এলো, সে 0 থেকে 20 সমতরণে চলে, আর 20 থেকে 40 আবার সমদ্রুতিতে চলে। তাহলে প্রথম 20 সেকেন্ডে বি গাড়িটা কতটা গেছে? প্রথম 20 সেকেন্ডে 750 মিটার পেয়েছি। এবার 20 সেকেন্ড পর, 20 সেকেন্ড পর, তাহলে এটা কতক্ষণ থেকে কতক্ষণ? না 0 থেকে 20 সেকেন্ড এত দূরত্ব গেছে। 20 সেকেন্ড পর তার বেগ কত হয়ে গেছে? 50 মিটার/সেকেন্ড। এটা বেগ। তাহলে তখন তার অতিক্রান্ত দূরত্ব এসবি সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউবি কত ছিল? 25টি প্লাস হাফ এবি কত এসেছিল? 1.25 ইন্টু টি স্কোয়ার। এবার এসএ আর এসবি কি হয়ে যাবে? অতিক্রম করবে মানে সমান হবে একটা টাইম। তাহলে সেখানে লিখলাম 40টি সমান 25টি। এখানে লিখে দিচ্ছি এসএ সমান এসবি বা এটা এ করলে পাবো টি ইন্টু 0.625 টি মাইনাস 15 সমান হচ্ছে 0। তাহলে এখানে দেখো দুটো ভ্যালু আসছে। তাহলে টি সমান যদি 0 হয় যখন তারা কি, যখন তারা একই স্থানে ছিল, একই স্থানে ছিল। আর 0.625
টি মাইনাস 15 সমান 0 মানে এটা সমান 15, বা টি সমান কত আসছে 24 সেকেন্ড। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যেহেতু বি গাড়ি টি সময় এ গাড়িকে অতিক্রম করবে, তাহলে টি এর ভ্যালুটা কত হতে হবে? টি এর ভ্যালুটা হতে হবে 20 সেকেন্ডের চেয়ে কম, কিন্তু এখানে 24 সেকেন্ড এসছে, তাহলে টি এর ভ্যালুটা অবশ্যই কি 20 সেকেন্ডের বেশি, গ্রেটার দেন 20 সেকেন্ড। তাহলে টিটা যদি 20 সেকেন্ডের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে বি গাড়ি 20 সেকেন্ড পরে এ গাড়িকে অতিক্রম করবে। তাহলে বি গাড়ি 20 সেকেন্ড পরে এ গাড়িকে অতিক্রম করবে। যদি টিটা গ্রেটার দেন 20 হয়, তাহলে কি হবে? এস বি সমান আমরা লিখতে পারি কত, 50 ইন্টু টি মাইনাস 20। এবার এস বি মানে 40 বসাও, 50 টি মাইনাস এটা হয়ে যাচ্ছে 250, বা টি সমান হয়ে যাচ্ছে 250/10, মানে 25 সেকেন্ড। তাহলে 25 সেকেন্ড মানটি 20 সেকেন্ডের বেশি, যা টি গ্রেটার দেন 0, অর্থাৎ গাড়িটি 25 সেকেন্ড পরে, তো বি গাড়িটি 25 সেকেন্ড পরে এ গাড়িকে অতিক্রম করে। নেক্সট আছে আমাদের 30-এ, বলেছে বি গাড়িটি এ গাড়িটিকে অতিক্রম করার আগে এ গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে বি গাড়ি এ গাড়িকে কতক্ষণ অতিক্রম করেছে, 25 সেকেন্ডে। তাহলে এ গাড়ি কততে যাচ্ছিল, 40 মিটার/সেকেন্ড বেগে, তাহলে অতিক্রান্ত দূরত্ব এস এ সমান কি হবে, ভি ইন্টু টি, মানে 40 ইন্টু টাইম কত, 25 সেকেন্ড সময় অতিক্রম করেছিল, 25×4, তাহলে 1000 মিটার। আর 31-এরটা জিজ্ঞেস করেছে যে 40 সেকেন্ড সময় অবকাশে গাড়ি দুটির সর্বাধিক ব্যবধান। তাহলে সর্বাধিক ব্যবধান যদি বের করতে হয়, তাহলে প্রথমে যদি বের করি এখান থেকে, এ গাড়িটা বলো কততে যাচ্ছিল, 40 মিটার/সেকেন্ড। তাহলে অতিক্রান্ত দূরত্ব এস সমান কি, ভিটি, মানে ধরলাম টি সময় 40টি গেল, 0 থেকে 20 সেকেন্ডে। 0 থেকে 20 সেকেন্ডে আমরা কি লিখতে পারি, ভি, বি গাড়ির ক্ষেত্রে ভি সমান ইউ প্লাস এটি। তাহলে ইউ তো কত, 25, আর এটা পেয়েছিলাম এত। তাহলে বি গাড়ির দ্বারা অতিক্রান্ত দূরত্ব ইউটি প্লাস এটি স্কোয়ার, মানে 25টি প্লাস হাফ ইন্টু 1.25 টি স্কোয়ার। তাহলে এখান থেকে এটা এসে যাচ্ছে 25টি প্লাস হচ্ছে 0.625 টি স্কোয়ার। এটা কত থেকে কত না, 0 থেকে 20 সেকেন্ড। এবার বলছি 20 থেকে 40 সেকেন্ড, তখন কি হয়ে গেল, বি গাড়ির যে বেগ সেটা 50 মিটার/সেকেন্ড। তাহলে তখন সে অতিক্রান্ত দূরত্ব কত করছে, 750 মিটার। আর টি গ্রেটার দেন 20 এই সময় তার অতিক্রান্ত দূরত্ব কত, 750 প্লাস
50 ইন্টু টি মাইনাস 20। তাহলে এখান থেকে লিখতে পারি যে 50টি মাইনাস 250। তাহলে এখানে দরকার ব্যবধান। তাহলে প্রথমে যদি বের করি ব্যবধান, ডিস্টেন্স, সেটা কি না এটা আর এসবি, এদের মধ্যে ব্যবধানটা। তাহলে প্রথমে বের করছি 0 থেকে 20 জন, তাদের ব্যবধান কত ছিল। তাহলে এস এর ছিল 40টি, আর এ ছিল কত 25টি মাইনাস প্লাস 0.625 টি স্কোয়ার। তাহলে এটা করলে আছে 25, এটা বাদ দিলে 15টি মাইনাস 0.625 টি স্কোয়ার ডিটির ভ্যালু। এবার সর্বাধিক ব্যবধান হতে গেলে সর্বাধিক ব্যবধান, সর্বাধিক ব্যবধান মানে এর যে ডেরিভেটিভটা 0 হতে হবে, মানে ডি ড্যাশ অফ টি এর ফাংশনটাকে 0 হতে হবে। তাহলে এটা যদি ডেরিভেটিভ করি তাহলে 15 মাইনাস 1.25 টি সমান চলে আসছে 0। কারণ এখানে এটা সামনে আসবে 2, 2 এটা দিয়ে গুণ করলে 1.25 হয়ে যাবে, আর এটা ডেরিভেটিভ করলে 15 পড়ে থাকছে ডিডিটি অফ সামথিং। তাহলে টি সমান কত আসবে না 15/1.25। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে 12 সেকেন্ড। তাহলে এই সময় এ গাড়ির বেগ কত, এ গাড়ির বেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, আর বি গাড়ির বেগ ভিবি 12 সেকেন্ডে কত হবে 25 ইন্টু 25 প্লাস 1.25, এখান থেকে বের করছি 1.25 প্লাস হচ্ছে 12। তাহলে 25 প্লাস 12 15 কত আসবে 40 মিটার পার সেকেন্ড। অর্থাৎ টি সমান 12 সেকেন্ড সময় কি হয়ে যাচ্ছে, দুজনের যে বেগটা ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে 12 সেকেন্ডের ডিস্টেন্সটা মাপি, 15 ইন্টু 12 মাইনাস 15টি, তাহলে 0.625 ইন্টু টি স্কোয়ার মানে 12 স্কোয়ার, 180 মাইনাস 90 মানে 90 মিটার। আর দেখি 20 থেকে 40 সেকেন্ডে কি হচ্ছে। তাহলে 20 থেকে 40, তাহলে ডি 20 সেকেন্ডে ব্যবধান বার করি। তাহলে 40 ইন্টু 20 মাইনাস 50 ইন্টু 20 মাইনাস 250। তাহলে এখান থেকে কত আসবে 50 মিটার। আর 40 সেকেন্ডে যদি দেখি ব্যবধানটা গ্রাফের ক্ষেত্রে, তাহলে 40 সেকেন্ডে আসছে এস এ তাহলে কত হচ্ছে দেখো, এস সমান ভিটি 40 ইন্টু 40 করলে কত আসছে 1600। আর এস বি যদি করি 40 সেকেন্ডে, তাহলে 50 ইন্টু 40 মাইনাস 250 সমান হচ্ছে 1750 মিটার। তাহলে ডি সমান কি হবে 40 সেকেন্ডে, এদের মধ্যে ব্যবধানটা 1600 মাইনাস 1750, তাহলে বিয়োগ করলে 150 মিটার। তাহলে তখন যে ব্যবধানটা তৈরি হচ্ছে 150 মিটার। তাহলে এখানে সর্বোচ্চ তো 40 সেকেন্ড অব্দি আছে, তারপরে তো আর নেই। লেখচিত্রটা যদি আমরা দেখি, এই লেখচিত্রটা যদি দেখে তাহলে সর্বোচ্চ 40 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এটা হচ্ছে কোনোটি নয় হবে, কারণ 150 মিটার আসছে, অপশানে 150 মিটার নেই, এটা 1000 মিটার আমাদের এসছে। এবং এখানে 24 সেকেন্ড যেহেতু অপশানে, 25 সেকেন্ড বের করলাম আমরা দেখলে,
নেক্সট হচ্ছে এটা এসেছিল 1.25, আর এটা এসেছিল 750। নেক্সট দেখো যে প্রশ্নটা আছে, এখানে একটা বাম স্তম্ভ ডান স্তম্ভ আছে, স্থির বল দ্বারা কৃতকার্য। তাহলে স্থির বল দ্বারা কৃতকার্য কোনটা হবে, পরিবর্তনশীল বল দ্বারা কৃতকার্য এখানে কোনটা হবে, এবং গতিশীল বস্তুর গতিশক্তি কি লেখা হয়, এবং কোনো বস্তুর স্থিতিশক্তি মানে কি mgh, অর্থাৎ m × g × h লেখা হয়। আর গতিশীল বস্তুর গতিশক্তি কত হয়, হাফ mv², এটা হবে। পরিবর্তনশীল যদি বল থাকে তাহলে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাবো যখন, তাহলে এটা ইউজ করব, ইন্টিগ্রেশন করতে হবে ইনিশিয়াল ফাইনাল fx dx। আর যদি স্থির বল দ্বারা কৃতকার্য, তাহলে স্থির বল দ্বারা কৃতকার্য হবে বল গুণিত সরণ। তাহলে একেরটা হবে ডি 32, বাম স্তম্ভ একের জন্য হবে কি ডি। ডি কোথায় আছে দেখো, মানে বি। আর পরিবর্তনশীল বল বললে এ বি সি, অর্থাৎ এটা গতিশীল বস্তুর গতিশক্তি ই, আর কোনো বস্তুর স্থিতিশক্তি এ। তাহলে এই গেল আমাদের 11 নম্বর সেটের সম্পূর্ণ সলিউশন।